ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। মানুষের অতীতটা অনেকটা পড়া হয়ে যাওয়া হলদেটে বইয়ের পুরনো পাতার মতো। এমনিতে হয়তো তার কোনো দরকার নেই ভবিষ্যতে, কিন্তু হঠাৎই যদি সেই পাতার কোনো একটি কোণে লুকিয়ে থাকা ভয়ঙ্কর কিছু সত্য সকলের সামনে উন্মোচিত হয়, তবে সেটা চলতে থাকা নিরাপদ ও নির্ভেজাল জীবনকেও সম্পূর্ণভাবে নাড়িয়ে দেয়। প্রেতলৌকিক চ্যানেলের আজকের নিবেদন শোভন কাপুরিয়ার কলমে গল্পদাদা তথাদার পরবর্তী কাহিনী মৃতের মিছিল। শোভন কাপুরিয়া পেশায় টেকনিক্যাল আর্কিটেক্ট হলেও গল্প লিখতে সবসময় ভালোবাসেন। উপহার দিয়েছেন ত্রিমাত্রিক, সপ্তকল্প, ইলিউশন সিটি, জোডিয়াকের মতন বই। আমাদের বর্তমান গল্পটি ওনার লেখা তথাদা সিরিজের তৃতীয় গল্প। শ্রোতা বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, তারা যেন গল্পটি মন দিয়ে শোনেন। কে জানে, হয়তো রাস্তাঘাটে কিংবা হাটে বাজারে তেনাদের সঙ্গে দেখা হলেও তো হতে পারে। শুনতে থাকুন আজকের ছোট গল্প মৃতের মিছিল। বৃষ্টি বাদলার সন্ধ্যা। তিনজন বন্ধু মিলে তাস পেটাচ্ছি পাড়ার ক্লাব ঘরে। তিনজন বলতে তথাদা মানে তথাগতদা, বিনয় আর আমি অমল। অ্যাস্ট্রের ওপরে রাখা সিগারেটের ধোঁয়া অলস ভঙ্গিতে ওপরের দিকে উঠে যাচ্ছে। খোলা জানালা দিয়ে ভেসে আসা ঝোড়ো হাওয়ায় সেই তাল কখনো সখনো মিলছে না। পাড়ার একমাত্র স্কুলের উল্টো দিকের চপের দোকান থেকে বেশ খানিকটা মুড়ি, ভেজিটেবিল চপ আর কয়েকটা লঙ্কা নিয়ে এসে আগেই হাজির হলো আমাদের দলের চতুর্থ সদস্য হাবুল। একটি বাটিতে ভালো করে মুড়ি মাখিয়ে খাওয়ার প্রস্তুতি চলছে। মোমবাতির আলোয় আমাদের সকলের বৃহদাকার ছায়া পড়েছে দেওয়ালে। ঝোড়ো হাওয়ার দাপটে কাঁপতে থাকা মোমবাতির শিখার সাথে আমাদের ছায়া নড়ে উঠছে। কাছাকাছি কোথাও যেন রেডিও বাজছে। এর ভয়াবহ সুন্দর সুর ঝোড়ো হাওয়ার সাথে ভেসে ভেসে আসছে। হাবুলের দিকে একবার দেখে নিয়ে হেসে বললাম, কিরে হাবুল, গানটা কেমন লাগছে শুনতে? জানতাম, ঠিক জানতাম এই অমল প্রশ্নটা জিজ্ঞেস করবেই। প্রায় রেগে মেগে উঠল হাবুল। তুই তো জানিস লতা মঙ্গেশকরের এই গানটা শুনলে আমার ভয় লাগে। মনে হয় ওই অন্ধকারে কেউ কেউ যেন দাঁড়িয়ে রয়েছে আর আমার দিকে তাকিয়ে রয়েছে। অন্ধকারের দিকে গেলেই আমাকে আমাকে খপ করে ধরবে। অল্প হেসে উঠলাম আমরা। আমি বললাম, সত্যি এই 96 সালে এসেও এত পুরনো একটা গান আমাদের ভয় পাওয়াচ্ছে। হ্যাঁ, এসব হলো ক্লাসিক গান। বিনয় বলে উঠল, আর একটা গান শুনেও আমায় খুব ভয় লাগে, দেখবি মাঝে মধ্যেই আকাশবাণীতে দেয়। ঘরের কোণের দিকে দেশলাইয়ের আলো প্রজ্বলিত হলো। দেখলাম তথাদা একখানা সিগারেট ধরিয়েছে। কয়েকটা ধোঁয়া ছেড়ে দেশলাইটা হাওয়ার মধ্যে কয়েকবার ঝাঁকিয়ে নিভিয়ে দিয়ে বলল, কহি দ্বীপ জলে কহি দিল বিশাল বান। সত্যি কথা, গানটার মাঝে লতা মঙ্গেশকরের সেই ভৌতিক সুরের গানের কথা মনে পড়তেই গায়ে কাঁটা দিয়ে উঠল। হাবুল বলে উঠল, আসছে সে আসছে, এটাই বা কম কিসে?
ঠিক কথা, কুহেলি সিনেমার সেই অমর গান ভোলা যায় না। আমি বললাম, সে তো ঠিকই, কিন্তু একটা ব্যাপার খেয়াল করে দেখো, যে কটা সিনেমার নাম আমরা বললাম এই সব কটায় ভৌতিক পরিবেশ তৈরি হলেও আদতে কিন্তু ভূত ছিল না। সকলেই দেখলাম আমার কথা মন দিয়ে শুনছে। কাছাকাছি কোথাও বাজ পড়ল, বিদ্যুতের রোশনাই ক্লাব ঘরের ভেতর অবধি এলো। আবার বললাম, তাহলে সেই জিজ্ঞাসা কিন্তু থেকেই যাচ্ছে, ভূত বলে কি আদেও কিছু আছে? কিছুক্ষণ সব চুপচাপ। বাইরে বৃষ্টির বেগ আরও খানিক বেড়েছে। মোমবাতির আলো মাঝে মধ্যে প্রায় নিভু নিভু হয়ে জ্বলে উঠছে বারবার। ভূত এই শব্দটা শুনলেই সকলের মুখে একটা থমথমে ভাব দেখা যায়, আর মনের মধ্যে হাজারো প্রশ্নের উদ্রেক হয়। আমরাও তার ব্যতিক্রম নই। ঠিক এই সময় তথাদা বলল, কথাটা যখন তুললি তখন একটা ঘটনা বলি। তোমার সাথে ঘটেছিল? আমি সোৎসাহে বলে উঠলাম। তথাদা ধীরে ধীরে মাথা নাড়ল। হাবুল আর বিনয় দেখলাম দরজার পাশ থেকে অল্প সরে এলো। শনিবারের রাত, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, বাটিতে মুড়ি চপ আর ভূতের গল্প। এই কম্বিনেশনের কোনো জবাব নেই। এমন কোনো বাঙালি বোধ হয় এই পৃথিবীতে নেই যারা এমন এক আড্ডায় অংশ নিতে চাইবে না। বিনয় বলল, আমায় কেমন যেন নিজেকে কিশোরী আর তথাদাকে তারানাথ বলে মনে হচ্ছে। ক্লাব ঘরে বসে ভূতের গল্প, আহা। আগে শোন না, এত লাফালাফি করতে থাকিস না। সিগারেটে আরও কয়েকটা টান মেরে তথাদা বলতে শুরু করলো। আমার এক কাকা ছিল, কাজল কাকা বলে ডাকতাম। আমার সঙ্গে কাকার সম্পর্ক খুব ভালো ছিল। কাকা বললেও আমাদের সম্পর্ক ছিল ভাইদের মতো। ছিল এই কারণেই বলছি, কেননা কাকা এখন আর বেঁচে নেই, মারা গিয়েছে। প্রথমে ব্যবসাটা লাটে উঠল, শেষের দিকে কাকাও খুব অসুস্থ হয়ে পড়েছিল কোনো এক দুরারোগ্য রোগে। সে যাই হোক, কাকার ছিল আধুনিক সব মিউজিক সিস্টেম ও ইলেকট্রনিক গুডসের ব্যবসা। বাগুইহাটির মোড়ে দেখবি বড় একটা দোকান রয়েছে এইসব জিনিসের। ওখানে আগে কাজল কাকার দোকান ছিল। আগে এই ব্যবসা ছিল কাজল কাকার বাবার। তারপরে কাজল কাকা ব্যবসাটাকে এক্সপ্যান্ড করে বিদেশেও নিয়ে গিয়েছিল। তার মানে এমন নয় যে ওখানে দোকান খুলেছিল, তবে কাজল কাকার দুর্ধর্ষ নেটওয়ার্কের জোরে সত্যম রঙ্গনাথম নামে সিঙ্গাপুরে একজন তামিল ব্যবসায়ীর সাথে কাকার খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। কাজল কাকা নিজেও বেশ কয়েকবার সিঙ্গাপুর গিয়েছিল, কখনো ব্যবসার কাজে, আবার কখনো এমনি ঘুরতে। অনেকেই ভাবে সিঙ্গাপুরের মতো ছোট একটা দেশ কিভাবে এত বড় ইকোনমি বানিয়ে নিয়েছে। আমিও অত জানি না বা অর্থনীতি বুঝি না, কিন্তু কাকা বলতো 1970 থেকেই নাকি সিঙ্গাপুর উন্নতির শিখরে পৌঁছে গিয়েছিল, আর সেই জয়যাত্রা আজও অব্যাহত। সাথে এটাও বলে রাখি, সিঙ্গাপুরের উন্নতিতে কিন্তু চাইনিজ ও মালায়াদের সাথে সাথে ভারতের তামিল সম্প্রদায়ের যথেষ্ট অবদান রয়েছে। সে যাই হোক, তো আমি যে ঘটনার কথা তোদের বলছি সেটা প্রায় 7 বছর আগেকার কথা, মানে ওই 1988 টু 1989। সে বছর স্কুলের পরীক্ষা শেষ হওয়ার পরে বাড়িতেই বসেছিলাম। সকাল সকাল পাড়ার বন্ধুদের সাথে মাঠে ঘাটে বল পিটিয়ে বেড়ানো আর এখানে ওখানে গিয়ে এগরোল খাওয়া ছাড়া কোনো কাজ ছিল না। আর বাড়িতে মা দুবেলা জমিয়ে খাওয়াতো, বিরিয়ানি, পোলাও, মানে যা চাইছি তাই। এইসব করে ওজনটাও খানিকটা বেড়ে গিয়েছিল। একদিন বাড়িতে কাজল কাকা এসে আমার অবস্থা দেখে বলল, বাড়িতে বসে শুধু গিলছিস আর ব্রয়লার মোরগের মতো মোটা হচ্ছিস। আমি বা কি করব, করার তো কিছু নেই। এক বন্ধু বলেছিল, চল ম্যানে প্যার কিয়া বেরিয়েছে, দেখে আসি। সত্যি বলতে সালমান খানের মুখমণ্ডলটাই পছন্দের নয়। তো যাই হোক, কাজল কাকা এমন একটা প্রস্তাব দিল যা আমি ভাবতেই পারিনি। কাকা বলে কাকা সিঙ্গাপুরে যাচ্ছে, আর সাথে আমার একটা টিকিট নাকি কেটেছে।
আমি তো পড়লাম আকাশ থেকে। কাকা বলে কি, আনন্দে আত্মহারা যে হয়েছিলাম এ তো আর বলার প্রয়োজন নেই। প্রথমবার বিদেশ ভ্রমণ করার সুযোগ কেই বা হাতছাড়া করতে চায়? স্বভাবতই আমিও সেই দলেই পড়ি। কাকার এই প্রস্তাবে রাজি না হওয়ার মতন কিচ্ছু নেই। প্রথমে ভেবেছিলাম মা বাবা হয়তো রাজি হবে না, তবে সেই দিক দিয়ে যে এমন ভাবে গ্রিন সিগন্যাল পেয়ে যাব সেটা ভাবিনি। যেমন ভাবা তেমন কাজ। কাজল কাকার সাথে বেরিয়ে পড়লাম সিঙ্গাপুর যাত্রায়। সিঙ্গাপুর কিন্তু ছোট একটা দেশ, মানে এই শহরটাই ওদের দেশ। এয়ারপোর্টে নামতেই দেখলাম রঙ্গনাথন আমাদের নিতে এসেছিল। চাঙ্গি এয়ারপোর্ট তখনই এত সুন্দর দেখেছিলাম, এখন নিশ্চয়ই আরো সুন্দর হয়েছে। রঙ্গনাথের গাড়িতে যেতে যেতে দেখলাম ওইউবি সেন্টার। সেটা নাকি সিঙ্গাপুরের সব থেকে উঁচু বিল্ডিং, প্রায় 280 মিটার উঁচু। লক্ষ্য করলাম কি সুন্দর করে সাজানো একটা শহর। অবশ্য মানুষজনের সংখ্যাটাও অনেকটাই কম। এমন নয় যে রাস্তায় বেরোলেই লোকজন একেবারে গায়ের ওপর উঠে আসছে। সুন্দর ও মসৃণ রাস্তার ওপর দিয়ে গাড়ি করে আমরা পৌঁছে গেলাম রঙ্গনাথনের বাড়ি। ওর বাড়িটা ছিল টানা মেরহা বলে নামের একটি অঞ্চলে। ওর বাড়িটা রাস্তার ওপরই। সে বাড়ির বারান্দা থেকে দেখলাম রাস্তার ওপরে দাঁড়িয়ে থাকা আমাদের দমদমের মেট্রো স্টেশনের মতন দেখতে একটা বিল্ডিং। রঙ্গনাথনকে জিজ্ঞেস করে জানলাম যে এখানে মেট্রো মাটির নিচ দিয়ে চলাচল করে না, চলাচল করে মাটির অনেকটা উপর দিয়ে। পোশাকি নাম MRT, মানে বড় বড় লম্বা লম্বা পিলারের ওপরে গার্ডার বসিয়ে তার ওপর দিয়ে লাইন পাতা রয়েছে নাকি, সেখান দিয়েই যাতায়াত করে এই ট্রেন। দুপুরে খাওয়া দাওয়া খুব একটা খারাপ হলো না। হ্যাঁ, অতটা ভালো হয়নি ঠিকই, তবে ভদ্রলোকের অতিথি আপ্যায়নে মুগ্ধ হয়েছিলাম আমরা। দুপুরে খাওয়া দাওয়া করতে করতেই ঠিক হলো আগামীকাল আমরা টানা মেরহা থেকে মেট্রো ধরে পৌঁছে যাব মেরিনা বেতে। সেখানে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে তারপরে যাওয়া হবে চাঙ্গি বিচে। রঙ্গনাথনের নিজস্ব গাড়ি ছিল, তাই বাস ট্রেনের কথা ভাবার দরকার পড়েনি। তাছাড়া চাঙ্গি বিচে নাকি প্রচুর বিচ হাউস রয়েছে, সেগুলো ঘুরে দেখানোর পরিকল্পনা ছিল রঙ্গনাথনের। আর এখান থেকেই ঘটনার শুরু। সেদিন সকালেও এমন আবহাওয়া ছিল। বৃষ্টি পড়ছিল না ঠিকই, তবে মেঘাচ্ছন্ন আকাশ ছিল। সকালেই জানতে পারলাম যে রঙ্গনাথনের হঠাৎ একটা কাজ পড়ে গিয়েছে। শহরের অন্য তরফে তাকে যেতে হবে, অতএব সে আমাদের সাথে আসতে পারবে না। তবে তার কথা অনুসারে কোনো অসুবিধা হবে না, কেননা তার এক ড্রাইভার আমাদের নাকি গাড়িতে করে নিয়ে যাবে। আমাদের পূর্ব পরিকল্পনা অনুসারেই সব কিছু হলো। স্বাভাবিকভাবেই এতে অসুবিধা হওয়ার কোনো কথা ছিল না। একজন মানুষের হঠাৎ করেই কোথাও যাওয়ার প্রয়োজন হতেই পারে, তবে তার জন্য সিঙ্গাপুর দর্শন তো আমরা ছাড়তে পারি না। তাছাড়া টানা মেরাহাতে বসে করবোটা কি? অতএব যেমন ভাবা তেমন কাজ। মারিনা বেতে বেশ খানিকটা সময় কাটিয়ে ও খাওয়া দাওয়া করে বিকেল বিকেল আমরা পৌঁছলাম ওল্ড চাঙ্গি বিচে। খুব একটা কেউ ছিল না সেখানে। বিচের এখানে ওখানে কয়েকজন ঘুরে বেড়াচ্ছে ঠিকই, তবে সেটাকে ঠিক ভিড় বলা চলে। মোটের ওপর ফাঁকা বিচ। আকাশের একাংশ তখন মেঘে ঢেকে ফেলেছে, হাওয়া দিচ্ছে অল্প অল্প। সমুদ্রের ওপরে মেঘের সমারোহ এক অদ্ভুত রহস্যময়তার সৃষ্টি করেছিল যেন। বিচ থেকে খানিক দূরে দাঁড়িয়ে থাকা একটা বাড়ি চোখে পড়ল। বাড়িটাকে বিচ হাউস বলা চলে। জায়গাটা বড় বড় গাছ ও জংলা লতা পাতায় ঘেরা। এমনই এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই বিচ হাউসটা। এত বড় ঘাঁ ঘাঁ বিচে সারি সারি বিচ হাউসের অস্তিত্ব অজানা কারণেই গায়ে কাঁটা দিল। বাড়িগুলো কিন্তু নতুন নয়, বেশ পুরনো। সেগুলো বর্তমানে পরিত্যক্ত বলেই মনে হলো। ওখানে যাবে নাকি কাকা? আমি বললাম। সত্যি বলতে
পুরনো বাড়ি বা প্রাচীন কোনো পাহাড় দেখলেই মনটা কেমন টানে, শুধুই মনে হয় একবার গিয়ে দেখি, গন্ধ নি, পুরনো সময়কার। কাকাও দেখলাম আমার মতোই উৎসাহী। ততক্ষণে আকাশ পুরোপুরি ঢেকে ফেলেছে কালো মেঘে। বিচ হাউসগুলোর দিকে হাঁটতে হাঁটতে আমাদের খেয়াল ছিল না। পরিকল্পনা ছিল বিচ হাউসটা তাড়াতাড়ি দেখে বৃষ্টি নামার আগেই গাড়িতে চড়ে ফিরে যাব। সন্ধ্যা নেমে আসছে, তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়েছে টিপটিপ। কিন্তু বিচ হাউস না দেখে যাব না, এই আমরা ঠিক করে নিয়েছি। রোজ রোজ তো আর এদেশে আসা হবে না, তাই মনের শখ মিটিয়ে নেওয়া শ্রেয় বলেই মনে করলাম। কাজল কাকা খুব জোরে হাঁটতে পারত, সেদিনও আমার থেকে অনেক আগেই হেঁটে হেঁটে যাচ্ছিল। কিন্তু ঘটল এক ঘটনা। তাড়াহুড়ো করে হাঁটতে গিয়ে কাজল কাকা কিছু একটাতে পা আটকে পড়ে গেল মাটি। সন্ধে হয়ে আসছিল, আর তখন বিচে তেমন কোনো আলোর ব্যবস্থাও হয়নি। অতএব কি সে পা আটকে পড়লো প্রথমটায় খেয়াল করিনি আমরা কেউ। একটু ভালো করে দেখে বুঝতে পারলাম যে সেখানে কিছু খাবার দাবার, কিছু মোমবাতি আর ছোট ছোট কিছু উপহার রাখা ছিল। তাতেই পা পড়ে গিয়েছিল কাকা। আমি বললাম, এখানেও ভারতের মতোই দেখছি, বিচ নোংরা করতে এসে গেছে লোকজন। আমরা দুজনেই হেসে উঠলাম। তারপরে আবারও পা চালিয়ে হাঁটতে থাকলাম বিচ হাউসটার দিকে। সাদা রঙের 3 তলার একটা বাড়ি, ফাঁকা নির্জন। দূর থেকে তখনও সমুদ্রের গর্জন ভেসে আসছে। বাড়িটার একেবারে বাঁ পাশের ভিতরে যাওয়ার জন্য 2 পাল্লার একটা বড় দরজা রয়েছে। একতলায় সারি সারি বড় বড় কয়েকটা জানলা রয়েছে, আপাতত সেগুলো বন্ধ। বাড়ির 2 তলায় ও 3 তলায় আরো অনেকগুলো কালো কালো জানলা চোখে পড়ল। দরজায় আলতো করে চাপ দিতেই খুলে গেল। বিচ হাউসের ওপর মহলে প্রবেশ করলাম আমরা। মিথ্যে বলবো না, ভিতরে প্রবেশ করতেই কেমন একটা অনুভূতি হলো। যা হলো তা ঠিক বুঝাতে পারবো। এখানে হাওয়া খুব ভারী, পুরনো কোনো গন্ধ নাকে ভেসে আসছে। বাড়িটার ভেতরে আলো প্রায় ঢুকছেই না, বেশ অন্ধকার। টর্চ নিয়ে না ঢোকা একটা ভুল মনে হলো। কিছু দূর এগোনোর পর দেখলাম একটা সিঁড়ি চলে গিয়েছে উপরের দিকে। সিঁড়ি বেয়ে ওঠার সময় ব্যাপারটা প্রথমবারের জন্য লক্ষ্য করলাম। দেখলাম দেওয়ালে কালো কালো অসংখ্য দাগ, কোনোটা বেঁকা, কোনোটা এবড়ো খেবড়ো। যত উপরের দিকে উঠতে থাকলাম দেখতে পেলাম আরো কিছু দাগ। এগুলো ঠিক সাধারণ দাগ নয়। কাউকে যদি টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় এবং সেই ব্যক্তি যদি বাঁচার জন্য আঙুলের নখ দিয়ে দেওয়ালের আঁকড়ে ধরার প্রবল চেষ্টা করে, তখন এমন দাগ তৈরি হতে পারে। বেশ অস্বস্তি হলো এই ভেবে যে ওই কালো দাগগুলো আসলে কালো নয়, ওগুলো শুকিয়ে যাওয়া রক্তের দাগ। কি হয়েছিল এখানে? কোনো অমানসিক নির্যাতনের ঘটনা নিশ্চয়ই ঘটেছিল এখানে। হঠাৎ কানে এলো ধপ করে কিছু পড়ে যাওয়ার শব্দ। পেছনে ফিরে দেখি আমি একা একাই অনেকটা ওপরে উঠে এসেছি। আমার পেছনে কিন্তু কেউ নেই। কাকা, কাজল কাকা। কেউ সাড়া দিল না। আমি সিঁড়ি ধরে আবার নামতে লাগলাম দ্রুত পায়ে। কয়েক ধাপ নামার পরেই দেখি সিঁড়ির একদম নিচে পড়ে আছে কাজল কাকা, সম্পূর্ণ অচৈতন্য। কাকা, কাকা ওঠো, কাকা, ও কাকা, কাকা। বারবার ডাকার চেষ্টা করলেও উঠল না কাকা। আমি পড়লাম মহা ফাঁপড়ে। এ বাড়িতে কি হয়েছিল আমার জানা নেই, কিন্তু ভালো কিছু যে হয়নি সেটুকু বুঝতে আর বাকি নেই আমার। তাছাড়া কাকা তো সুস্থই ছিল, হঠাৎ কি হলো? কাকাকে ধরে ধরে নিয়ে এবার বেরোতে হবে একাই। এদিকে কোনো মানুষজনই আসতে দেখিনি যে সাহায্য চাইব তাদের কাছে। এরপরে কাকাকে নিয়ে গাড়ি অবধি যাব কিভাবে?
ড্রাইভারকে জানানোর তো কোনো উপায় নেই যে জানাবো আর উনি এসে আমাদের নিয়ে যাবেন। যেভাবেই হোক একাই বেরোতে হবে এখন। ঠিক এমন সময় কিছু শুনতে পেলাম যা কখনো কোনোভাবেই প্রত্যাশা করি। কানে ভেসে এলো কিছু ভয়াবহ আর্তনাদ। ওপরের তলা থেকে ভেসে আসছে সেই শব্দ। তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে সেই বিশেষ শব্দটি। একজনের নয়, এ আর্তনাদ বহুজনের। এমন আর্তনাদ মানুষ তখন করে যখন তার উপরে অকথ্য অত্যাচার ও নির্যাতন চলছে। কিন্তু বাড়ির উপরের তলায় তো কেউই ছিল না। তাহলে একবার ভাবলাম উপরে উঠে দেখে আসি, কিন্তু সাহসে কুলাই না। গুলির শব্দ, বারুদের শব্দ, রক্তের ঘ্রাণ ও বাচ্চার চিৎকারে ক্ষতবিক্ষত হয়ে চলেছে এই বিচ হাউসের ভিতরকার পরিবেশ। ওপর থেকে একদল মানুষ তারস্বরে চিৎকার করতে করতে নেমে আসছে সিঁড়ি বেয়ে। তাদের তাড়া করছে একদল হিংস্র সাপদের দল, মানুষরূপী হিংস্র সাপদ। আমার সামনে তখন দাঁড়িয়ে শয়ে শয়ে মানুষ, কারোর গলা কাটা, কারোর চোখ ওপড়ানো, কারোর দাঁতের একাংশ থেকে বেরিয়ে এসেছে, কারোর চোয়াল ভাঙা। নৃশংস অত্যাচার না করা হলে এমন কিছু হওয়া সম্ভব নয়। একটা বিশ্রী ঘ্রাণে গা গুলিয়ে উঠেছে আমার, প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। এরা কারা? এরা কি সকলে মৃত? কে অত্যাচার করেছে এদের উপরে? এ কোন সময় এসে পড়েছি আমি? কোন জাদু বলে এমন হচ্ছে? এমন হাজারো প্রশ্নে ভারাক্রান্ত হয়ে উঠেছে মন। এরপরেই দেখলাম আমি বিচে দাঁড়িয়ে রয়েছি, একা। আকাশ নীলাভ। সমগ্র বিচ জুড়ে হঠাৎই কোথা থেকে যেন এসে পড়েছে লাখে লাখে মানুষ, মৃত মানুষের দল। সমুদ্রের জল নিরীহ মানুষের রক্তে হয়ে উঠেছে লাল। আমার দিকে তাকিয়ে রয়েছে ওরা, ভাবলে সেই দৃষ্টি। সারি সারি মৃতদেহ আমায় দেখে চলেছে। ওদের কান্না ভেসে বেড়াচ্ছে আকাশে বাতাসে। বিচারের দাবিতে যেন কেঁদে কেঁদে মরছে ওরা। চেয়েও আমি নিজের হাত পা নাড়াতে পারছি না। প্রাণপণ চেষ্টা করে চলেছি। দেখলাম একটা চীনে মেয়ের সামনে তার বাবাকে গুলি করে হত্যা করছে জাপানি সেনা। কিছু সময় পরেই বাচ্চা আর তার মৃত বাবা দুজনকেই সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া হলো। পাশবিকতার সমস্ত সীমা অতিক্রম করে চলেছে জাপানি সেনা। হঠাৎ দেখি আমার দিকে দুজন সেনা এগিয়ে আসছে। দেখে মনে হলো জাপানি সেনা। আমায় চেপে ধরে বসিয়ে দেওয়া হলো বীচের ওপরে। কিছু বলার আগেই আমার গলাটা যেন ধারালো ছুরি দিয়ে কেটে দিল। আমার গলা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। সমুদ্রের ওপরে ঝুঁকে পড়া আকাশ ধীরে ধীরে হয়ে উঠতে লাগলো লাল রক্তের রাঙা। সম্বিত ফিরে পেলাম আচমকা। দেখি ফাঁকা বিচ হাউসের মেঝেতে শুয়ে রয়েছি। কিছু দূরে অচৈতন্য অবস্থায় তখনও পড়ে রয়েছে কাকা। গা হাত পা ঝাড়া দিয়ে উঠতে গিয়ে কাঁধে, হাতে, পায়ে ও গলার কাছে ব্যথা অনুভব করলাম। কিন্তু এখন এইসব ভাবার সময় নেই। কাজল কাকাকে টানতে টানতেই কোনো রকমে বিচ হাউস থেকে বেরোলাম। তারপরে একাকী বিচের ওপর দিয়ে কিভাবে যে কাজল কাকাকে গাড়ি অবধি নিয়ে গিয়েছিলাম সে আমি জানি আর আমার ঈশ্বর জানে। রঙ্গনাথনের বাড়ি ফেরার পরে কাকার ধুম জ্বর এলো, তবুও চেতনা ফিরল না। রঙ্গনাথন আর আমার
দুশ্চিন্তা বাড়ল বহুগুণ। সে রাতে আর বেশি কথা হলো না। তবু আমি যেসব দৃশ্য ওখানে দেখলাম বা যে সমস্ত অনুভূতি হলো, সেসবের মানে কি তা কিন্তু কিছুতেই পরিষ্কার হলো না। তার সাথে কাজল কাকার শরীর খারাপের কারণটাও ঠিক পরিষ্কার হলো না। রঙ্গনাথনের সাথে কাল সকালে একবার কথা বলা খুব দরকার। রাতে শোয়ার সময় অনুভব করলাম গা হাত পায়ে যন্ত্রণা আরো বেড়েছে। নিজের শরীর ভালো করে খুঁটিয়ে যা দেখলাম তাতে আমার সারা শরীরে কাঁটা দিয়ে গেল। দেখলাম আমার শরীরে সর্বত্র অদ্ভুত কালছিটে দাগ পড়েছে। বল প্রয়োগ করে মানুষের হাত পা টানা হিচড়া করলে এমন দাগ হয়। ঠিক এই কারণেই আমার মনে অদ্ভুত ও ভয়াবহ প্রশ্নের উদ্রেক হল। চাঙ্গি বিচ হাউসে আমি যা দেখলাম বা অনুভব করলাম সব কি তাহলে মিথ্যে নয়? সত্যি কি মৃতেরা আমায় আক্রমণ করেছিল? মৃতেরা কি ওদের না ফেরার জগতে আমাদের নিয়ে যেতে এসেছিল? তারা যে কষ্টকর মৃত্যু পেয়েছে, আমায় সে এক অনুভূতির সাক্ষী করতে চেয়েছিল। সত্যি মিথ্যে জানি না, কিন্তু সেদিনের ঘটনা আমার কাছে সত্যি মিথ্যে সবকিছুর ঊর্ধ্বে ছিল। ভূত আছে কি না আমি জানি না, কিন্তু ওই জায়গায় এমন কিছু ছিল যার ব্যাখ্যা আমার বুদ্ধিতে আজ অবধি মেলেনি। যাই হোক, পরের দিন সকালে ঘুম ভাঙল রঙ্গনাথনের ডাকে। কাজল কাকার নাকি জ্ঞান ফিরেছে। তবে অদ্ভুত ব্যাপার হলো এই যে কাজল কাকা একটা কথাও বলছে না, ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে রয়েছে। সুস্থ বলেই মনে হলো কাকাকে, তবে কথা না বলার ব্যাপারটা রহস্য হয়ে গেল আমার কাছে। বাড়ির বারান্দায় বসে রঙ্গনাথনের সাথে কথা বলার সময় সরাসরি জিজ্ঞেস করেই ফেললাম, চাঙ্গি বিচ হাউসে কি যে দেখলাম, ওখানে খারাপ কিছু হয়েছিল কি? চায়ের কাপে চুমুক দিতে রঙ্গনাথন বলল, সুকচেং ম্যাসাকার নিয়ে কিছু কি জানা আছে তোমার? সুকচেং? এমন কোনো নাম জীবনে আমি শুনিনি। রঙ্গনাথন বলল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপে যেমন হিটলারের দাপট ছিল, তেমনি দক্ষিণ পূর্ব সাউথ ইস্ট এশিয়ার মূলত জাপানিজ এম্পায়ারের দাপট ছিল। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিঙ্গাপুর ছিল জাপানিজদের দখলে। তো জাপানিজদের থেকে বাঁচতে চীনা সেনা এবং সাধারণ চাইনিজরা আত্মগোপন করে থাকত, আর জাপানি সেনারা ওদের খুঁজে খুঁজে মারত। তো 1942 20 ফেব্রুয়ারি ওই চাঙ্গি বিচ সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চল এবং ওই বিচ হাউসে প্রায় 66 লাখ চীনা সিভিলিয়ানদের খুন করে জাপানি সেনা, যাকে বলে ওই মাস মার্ডার। অসহায় ও নিরীহ মানুষের রক্ত মিশে রয়েছে ওখানকার মাটিতে। কিছুদিন আগেই একজন টুরিস্টের এমন অভিজ্ঞতার খবর এসেছিল, যদিও সকলে গুজব বলে উড়িয়ে দিয়েছিল। কিন্তু তোমার কথা শুনে তো আমার আর কিছু ভাবার মতো অবস্থা ছিল না। দুদিন পরে কাকাকে নিয়ে ফিরলাম কলকাতায়। তবে কাকা কিন্তু আর সুস্থ হলো না। যতদিন যেতে লাগলো কাকা কেমন যেন মন মরা হয়ে যেতে লাগলো। শরীর হয়তো ভেতর থেকে ক্ষয়ে যাচ্ছিল। এভাবে কি আর বেশি দিন চলে? ব্যবসা লাটে উঠে গেল। কাকা পড়ল দুরারোগ্য ব্যাধি। ডাক্তার বুদ্ধি কোনো কিছুই ধরতে পারলো না যে কাকার হয়েছিল কি। বছরের পর বছর কাটলো, তবু কাজল কাকা আর সুস্থ হলো না। প্রায় বিনা চিকিৎসায় একসময় মারা গেল কাকা। তথাদার কথা শেষ হলো। বাইরেও ততক্ষণে বৃষ্টি থেমে গিয়েছে। আমি বললাম, এ তো বিশ্বাস হচ্ছে না গো শুনে।
সিগারেটের শেষ ধোঁয়া ছেড়ে তথাদা বলল, এসব কারণেই আমি কাউকে কথাগুলো বলিনি। কে বিশ্বাস করবে এইসব কথা? হাবুল বলল, কিন্তু কাজল কাকার কি হয়েছিল সেটা তো বোঝা গেল না। আমরাও সমস্বরে তাই তো বলে উঠলাম। তথাদার ভ্রু কুঁচকে যায়। কাকার ঠিক কি হয়েছিল তা আমি নিশ্চিতভাবে জানি না, তবে একটা থিওরি রয়েছে আমার কাছে। কি থিওরি? বললাম আমি। তোদের মনে আছে যে আমি বলেছিলাম যে বিচ হাউসে যাওয়ার সময় কিছু খাবার দাবার ও উপহারের ওপরে পা পড়ে যায়? তখন আমি ভেবেছিলাম কেউ হয়তো বিচ নোংরা করছে। পরে আমি পড়াশোনা করে ও খোঁজ নিয়ে দেখেছি যে এটা একটা নাকি চীনেদের বিশেষ রীতি। এই রীতিকে ওরা বলে হাংরি ঘোস্ট মান্থ, অর্থাৎ লুনার ক্যালেন্ডারে সপ্তম মাসকে চীনারা হাংরি ঘোস্ট মান্থ হিসেবে পালন করে। নিজেদের প্রিয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে ওরা খাবার ও উপহার অর্পণ করে। সাধারণত রাস্তার এক পাশে এই উৎসব পালন করা হলেও কেউ হয়তো সেদিন বিচের উপরে এমনভাবে সাজিয়েছিল, কারোর হয়তো পূর্বপুরুষ সুকচ্যান মাসাকারে প্রাণ হারিয়েছিল, তাই তাকে অর্পণ করা হয়েছিল। কথায় বলে এই উৎসবের সময় অন্য জগতের দরজা খুলে যায় ও মৃতদের আগমন হয় এই জগতে। তখন যদি কেউ ভুলেও অর্পিত জিনিস পাড়িয়ে ফেলে তাহলে ধরা হয় মৃতেরা রেগে যায়। তার ফলে জীবনের রোগ ভোগ ও দুর্ভোগের আগমন হয়। এটা সম্পূর্ণ একটা আমার থিওরি। কাকার সাথে হয়তো এমন কিছু হয়নি, অথবা হয়তো হয়েছে। সে উত্তর আর পাওয়া যাবে না। শুনছিলেন প্রখ্যাত সাহিত্যিক শোভন কাপুরিয়ার কলমে মৃতের মিছিল। গল্পটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শুভ, সৌরভ, শুভদীপ, দীপ্তিমান, সুশ্রীক এবং বিশ্বরূপ। প্রচ্ছদটি এঁকেছেন রৌনক এবং আবহ সঙ্গীতে সুশ্রীক ফ্রম কাউন্টলেস টেলস। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমি সুতৃষ্ণা, আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন।